দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো বেটল্ট ব্রেক্টের একটি কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটি তোমাদের সাহিত্য চর্চা বইয়ে যে আন্তর্জাতিক কবিতা যে অংশটা রয়েছে সেখানকার একমাত্র কবিতা। বেটল্ট ব্রেক্ট কে ছিলেন? তিনি জার্মানির একজন মানুষ। তার জন্ম হচ্ছে জার্মানির বাভারিয়ার আউসবিট। বেটল্ট ব্রেক্টের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার নাটকের কারণে। তিনি 100-টির বেশি কবিতাও লিখেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ 1898 সালে তার জন্ম হয়। তো প্রথম বিশ্বযুদ্ধ তার জীবনকে যেন সেই সাধারণ ভালো মানুষ ব্রেক্টের খাতে বইতে দিল না। তিনি সামরিক বিভাগের একটি হাসপাতালে চাকরি করতেন চিকিৎসক হিসাবে এবং সেখানকার আহত সৈনিকদের সেবা যত্ন বা তাদের চিকিৎসা তিনি করতেন। তো এই ব্রেক্টের যে কবিতাটি আমাদের পাঠ্য সেটি তো আমাদের জার্মানি ভাষায় নেই, বাংলা ভাষায় আছে। তো সেটি অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। আচ্ছা, ব্রেক্টের মূল যে কবিতাটি, সেই মূল কবিতাটির নাম হচ্ছে কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এর বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। শঙ্খ ঘোষের একটি কবিতা সংকলনের বই আছে, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা। তো সেইখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে শিকড়ের ডানা। পরবর্তীকালে কবি শঙ্খ ঘোষের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এই নামটা যেহেতু অন্য কোথাও ব্যবহার করেছেন, সেই জন্য শিকড়ের ডানা নামটি পাল্টে দিয়ে ওনার শ্রেষ্ঠ কবিতা বইয়ের যে অংশটিতে বহুল দেবতা বহু স্বর যে অংশটি রয়েছে সেখানে ব্রেক্টের এই কবিতাটির অনুবাদ রয়েছে বা তিনি অনুদিত করেছেন। তো যাই হোক, আমাদের এই কবিতাটা ব্রেক্টের কবিতাটা পড়তে গেলে আগে ব্রেক্ট সম্পর্কে সামান্য দুই একটা কথা বলি, কারণ বেশি বলতে গেলে একটা ভিডিওর মধ্যে পুরোটাই নিয়ে আসা সম্ভব হবে না। ব্রেক্ট নাটক লিখেছেন, নাটক পরিচালনা করেছেন, অত্যন্ত অনুভূতিশীল মানুষ এবং তিনি সমাজের যে বৈষম্য, ধনী দরিদ্র, উচ্চবিত্ত নিম্নবিত্ত, শ্রমিক শ্রেণী মালিক প্রভু, এই যে বৈষম্য, এই বৈষম্য তার মনকে খুব আলোড়িত করেছিল এবং তার প্রকাশ তার বিভিন্ন কবিতা, তার নাটক এগুলোর মধ্যে প্রকাশ দেখতে পাওয়া যায়। তো সেই রকমই একটা ভাবনা, তিনি পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধেই তিনি কলম ধরেছিলেন তার কবিতার মাধ্যমে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই কবিতাটা পড়ে নিয়ে তারপরে এই কবিতা সম্পর্কে একটু আলোচনা করব। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার বুড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তরণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনে বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিজের একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। খুব সাধারণ কথা, আমাদের এই যে মানব সভ্যতা সেই আদিম যুগ থেকে, অর্থাৎ সেই বনবাসী মানুষ থেকে সভ্যতার
বর্তমান অবস্থাতে পৌঁছাতে যে ধাপে ধাপে যে উন্নতি ঘটেছে, সেইখানে আমরা ইতিহাসের বইয়ে, বিবর্তনের কথা বাদ দিলাম, ইতিহাসের বইয়ে দেখতে পাই সেই নায়কদের কথা, মহানায়ক। এই তথাকথিত মহানায়ক যাদের নাম ইতিহাসের পাতায় স্থান পেয়েছে, সেই মহানায়ককে তৈরি করতে বা মহানায়কের কাজ আসলে কারা করেছে, সেই সাধারণ মানুষ, সেই শ্রমজীবী মানুষ, সেই সকল মজুরদের কথা তো ইতিহাসের পাতায় লেখা থাকে না। কিন্তু তারা না থাকলে বাকি সভ্যতাটা কি করে এগোতো? সভ্যতার পিলসুজ তারা ধরে আছে, ওপরে প্রদীপের আলোটা জ্বলছে, আর পিলসুজের গা বেয়ে যে তেলটা গড়িয়ে পড়ছে তাতে ক্লেদাক্ত হয়ে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। তাহলে সেই ইতিহাসের পাতায় যাদের কথা লেখা থাকে না, অথচ যারা না থাকলে সভ্যতার বর্তমান অবস্থায় আমরা পৌঁছাতে পারতাম না, তাদের কথাই এখানে কবি বের্টল্ড ব্রেখট বলেছে। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, ওরা কাজ করে। তোমরা সেই কবিতাটা যদি কখনো এর সঙ্গে তুলনা করে পড়ে নাও, তাহলে সেখানে দেখবে সেখানে ওরা বলতে সেই শ্রমজীবী মানুষদেরই কবিতা কথা বলা হয়েছে। সেই তারা কাজ করে বলেই আজকে সভ্যতার ধাপে ধাপে উন্নতি হয়েছে। সেখানে কোনো একজন নেতা, দ্বিতীয় ফেডারিক বা জুলিয়াস সিজার বা আলেকজান্ডার বা শাহজাহান, এরা আসল লোক নয়। আসল লোক হচ্ছে সেই সভ্যতা যে ধারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সেই সকল শ্রমজীবী মানুষেরা। সেই তাদের কথায় কবি এখানে অত্যন্ত সহৃদয়তার সঙ্গে বা তাদের যে কথা সেগুলো তিনি বলেছেন। কবিতাটির নাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আসলে পড়তে জানলে নিজে কি হবে, নিজের আত্মসম্মান বোধটাও বেশি তৈরি হবে, তাই না? আমি কাজ করলাম সমস্ত কিছু, অথচ আমার নাম কোথাও থাকলো না, থাকলো সেই রাজার নাম তার তাম্র শাসনের মধ্যে, তার ফলকের মধ্যে, তার বিজয় স্তম্ভে, সব কিছু। অথচ যুদ্ধ জয়ের পেছনে প্রতিটা সৈনিকের মূল্য রয়েছে। তারা না থাকলে যুদ্ধটা কোন রাজাই বা জিতত? একা একা কি জেতা সম্ভব? তাহলে সেই কথাই কবি এখানে বলেছেন। এবার আমরা কবিতাটা সম্পর্কে আলোচনা করতে যাই। কবিতাটাতে অনেকগুলো শব্দ রয়েছে যা আমাদের দেশ নয়, সমস্ত বিশ্ব পৃথিবীটাকে নিয়ে, এবং সেই সব স্থাপত্য, সেই সব ইমারত বা সেই সব নগরগুলোর কথাও কবিতাতে রয়েছে। তোমরা একটু খেয়াল করে শুনবে, দরকার মতো নোট করে নেবে যে এইগুলো সম্পর্কে আমি কি বলছি। প্রথম অংশটা হচ্ছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস। থিপস থিপস শব্দটা কোথা থেকে এসেছে? এটা গ্রিক শব্দ থেবাই থেকে এসেছে। এই থিপসের কথা ইতিহাসের বইয়ে দুটো থিপসের কথা আমরা পাই। একটা হচ্ছে গ্রিসের থিপস নগরী, আর একটা হচ্ছে মিশরের থিপস নগরী। কিন্তু তার বইয়ে লেখে রাজার নাম। তো সেখানে 7 দরজাওয়ালা থিপস বলেছে। 7 দরজাওয়ালা থিপস বলার সঙ্গে সঙ্গে আমরা মিশরকে বাদ দিয়ে দেবো। এটা গ্রিসের যে থিপস নগরী বা থেবাই নগরীতে যে 7 দরজাওয়ালা প্রাসাদ রয়েছে বা 7 দরজাওয়ালা যে নগরী রয়েছে তার কথাই এখানে বলা হয়েছে। এই থিপস প্রাচীন গ্রিসের মধ্যভাগে অবস্থিত এবং সবচেয়ে বৃহৎ নগর ছিল একসময়। গ্রিক পুরাণের বহু স্থানের কথা বলা হয়েছে। গ্রিসের এথেন্সের কথা তোমরা শুনেছ, এথেন্স, স্পার্টা, তোমরা ইতিহাসের বইয়ে পড়েছ। তো এই এথেন্সের প্রতিদ্বন্দ্বী ছিল থিপস নগরী, এবং এখানে ব্যবসায়িক নগরী গড়ে উঠেছিল এবং এটা সমৃদ্ধশালী একটা গোষ্ঠী এটা তৈরি করেছিল। এবং এই যে থিপস নগরী, এটা হচ্ছে একটা উর্বর সমতল ভূমিতে ইলকি হ্রদ ও সিদেরন পর্বতের মধ্যভাগে এই নগরীটি অবস্থিত। অর্থাৎ ইলকি হ্রদ এবং সিদেরন পর্বত এদের মাঝখানে এই নগরীটি অবস্থিত। বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য বহন করে থিপসের 7টি দরজা। অনুমান করা হয় যে এটি নির্মাণ করেছিলেন জনৈক অ্যাম্ফিয়ন। তো গ্রিসের সৌন্দর্যময় এই যে 7টা দরজা, এই 7টা দরজার নাম হচ্ছে, আমি বলছি একটু খেয়াল করে শুনে নাও: প্রোয়েটিডিস, ইলেকট্রান, নেইস্টি, পালস ওনাকাস, নর্দার্ন বা বোরিয়ান,
হোমোলয়েড রুইন বা আননেমড আর কি, যেটা ধ্বংসপ্রাপ্ত। তো এই নগরীর কথা এখানে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে যে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোনো রাজাই একটা পাথরের টুকরো ঘাড়ে করে নিয়ে আসেননি। পাথরের টুকরো ঘাড়ে করে নিয়ে এসেছেন সেই সকল শ্রমজীবী মানুষরা। তারাই বানিয়েছেন সেই নগরী, গড়ে তুলেছেন তার প্রাসাদ, তার ইমারত, তার বিভিন্ন রকম বিজয় ফলক, সেই রাজাদের নাম খোদাই করে রাখা সমস্ত কিছুই কিন্তু সেই শ্রমজীবী মানুষেরাই তৈরি করেছেন। তো সেই প্রশ্নটাই খুব সরল একটা সাধারণ প্রশ্ন কে করেছেন? পড়তে জানে এমন এক মজুর। কবিতার কথক যেন এর মধ্যে বসে আছেন, কবিতার কথকের মধ্যেই কবি বেরটল্ট ব্রেখট যেন এই প্রশ্নটা করেছেন। কে বানিয়েছে? বানিয়েছে তো রাজা নয়, অথচ বইয়ে লেখা আছে, ইতিহাসের বইয়ে লেখা আছে রাজার নাম। এইবারে আমরা তৃতীয় লাইনে আসি কবিতার তৃতীয় লাইনে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলন নাম তোমরা সবাই শুনেছ, প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ব্যাবিলনের শূন্য উদ্যান। তো সেই ব্যাবিলন যে এতবার গুঁড়ো হলো, আবার কে আবার গড়ে তুললো? কোন কোন রাজা গড়ে তুলেছে? ব্যাবিলনে শূন্য উদ্যান তৈরি করেছেন নেবুকাদনেজার। নেবুকাদনেজার কি নিজের শূন্য উদ্যানের কোনো গাছ লাগিয়েছিলেন? না, উনি ওই তৈরি করার জন্য এই যে ইমারত বা যে স্থাপত্যটা সেটা তিনি পাথর বা সিমেন্ট, তখন সিমেন্ট নয়, যাই হোক, সেগুলো গেঁথেছিলেন। কোন কাজটা করেছিলেন নেবুকাদনেজার? এর কোনো কাজটাই তিনি করেননি, অথচ তার নামই ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই। এই ব্যাবিলন কোথায় আছে এটা একটু আমরা শুনে নিই। বর্তমানে ইরাক যে প্রদেশ, সেই ইরাকের সুমেরীয় অঞ্চল, যে সুমেরীয় বা মেসোপটেমিয়া সভ্যতা, তোমরা নদীমাতৃক সভ্যতায় মেসোপটেমিয়ার নাম শুনে থাকবে, সেইখানে ব্যাবিলি, সুমেরীয় ব্যাবিলি থেকে এই ব্যাবিলন শব্দটি এসেছে। সেখানকার একটি জায়গা, এটা হচ্ছে ইরাকের ব্যাবিল প্রদেশ, যেটা কিনা ইরাকের বাগদাদ থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। সেই ব্যাবিল প্রদেশে ব্যাবিলনের স্থাপত্য যেগুলো আমরা দেখা যায়, এই ব্যাবিলি থেকেই এই ব্যাবিলন শব্দটা এসছে। ব্যাবিলি শব্দের অর্থ হলো ভগবানের দরজা। হ্যাঁ, তো এটা একটা বিশ্বের বুকে এক আধুনিক মহানগরের প্রথম দৃষ্টান্ত হলো ব্যাবিলন। আর এখানে প্রচুর লোক বাস করত। বলা হচ্ছে সম্রাট আলেকজান্ডারের সময় এখানে 10 লক্ষ মানুষ বাস করত। আচ্ছা, ব্যাবিলন নগরী ইউফ্রেটিস নদীর তীরে যে অবস্থিত, এটা বারে বারে ধ্বংস হয়েছে এবং গড়ে তোলা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা রয়েছে নতুন ব্যাবিলন নগরীর স্রষ্টা দ্বিতীয় নেবুকাদনেজার। তো তার ঝুলন্ত উদ্যানও তার স্রষ্টা তিনি বলে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কিন্তু আমরা সকলেই জানি এই স্রষ্টার নামটা প্রকাশ করাটা সে ভাওতা ছাড়া কিছুই নয়। আসলে এর পেছনে সেই ব্যাবিলনে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষই রয়েছেন। তাদের অর্থে নির্মিত, তাদের পরিশ্রমের ফলেই ব্যাবিলন পৃথিবীতে সেই সময়কার আধুনিক মহানগর হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল। আচ্ছা, তারপরে আমরা চতুর্থ লাইনে চলে আসি। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা কি পেরুর রাজধানী। পেরু চেনো? পেরু হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি প্রদেশ। তোমরা এর আগে সত্যজিৎ রায়ের যে প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো পড়েছিলে, সেখানে পেরুর কথা তোমরা পড়েছো নিশ্চয়ই। তো যাই হোক, সেখানকার শুনেছো আর কি। তো সেইখানে পেরুর রাজধানী হচ্ছে লিমা, এবং এটা সর্ববৃহৎ শহর এবং আমেরিকার 3য় বৃহত্তম শহর এটা। তো এটা অত্যন্ত জনঘনত্বপূর্ণ শহর। এখানে সোনা এবং রূপার খনি পাওয়া গেছে, তাই সোনা ঝকঝকে লিমা শব্দটি বলা হয়েছে। এখানে স্পেনীয়রা ঘাঁটি গেড়ে অনেক কাল ধরে এখানে ছিল, অর্থাৎ স্পেন এখানে দখল করে রেখেছিল। তো এই সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? তারা কি সেই বড় বড় প্রাসাদে থাকতো? নিশ্চয়ই নয়। শ্রমিকদের জন্য নির্দিষ্ট সেই ছোট ছোট কুঠুরিওয়ালা ঘরগুলোতেই তাদের অবস্থান ছিল, খুব সাধারণ শ্রমিক, অথচ তারাই এই ঝকঝকে লিমা শহরটি গড়ে তুলেছিল। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীরের নাম তোমরা সবাই পড়েছো, সবাই শুনেছো। চাঁদ থেকে দেখা যায় মনুষ্যকৃত্য
মনুষ্যকৃত্য বা মনুষ্যকীর্তি যে বিশেষ স্থাপত্য সেটা হলো চীনের প্রাচীর। এই চীনের প্রাচীর প্রায় 21 বছর ধরে তৈরি হয়েছিল এবং অনেক সময় এটা ভেঙেছে বা আবার পুনর্নির্মাণ হয়েছে। বিভিন্ন রাজারা এটা তৈরি করেছিলেন। হ্যাঁ, তো এটা খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে মহাপ্রাচীর খ্রিস্ট 16ম শতক পর্যন্ত উত্তর সীমান্ত, চীন দেশের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীরটা নির্মাণ করা হয়েছিল। তো সেই সময় হুন উপজাতি বলে একটা উপজাতি ছিল যা বারে বারে চীনকে আক্রমণ করত। তাদের হাত থেকে বাঁচার জন্য এই প্রাচীরটা তৈরি করা হয়েছিল। 6532 কিলোমিটার দীর্ঘ বিশাল একটা বড় লম্বা প্রাচীর, এবং এটা চওড়াতে অনেকটা বড় ছিল, যার জন্য 6জন অশ্বারোহী এই প্রাচীরের উপরে একই সঙ্গে ঘোড়া ছুটিয়ে যেতে পারেন। তো এই সুদীর্ঘ প্রাচীর তৈরি করার জন্য কোনো রাজাকে, সে শি হুয়াংতি হোক বা অন্য কোনো রাজা বা যারা রয়েছেন আর কি, সেই সময়কার মিং রাজবংশের যে শাসনকালে এটা শেষ পর্যন্ত নির্মিত হয়েছিল, তো সেই তারা কেউই এর ইটও বহন করেননি, বয়ে বয়ে উপরে তুলেও নিয়ে যাননি। করেছেন সেই চীনে খুব সাধারণ শ্রমিক মানুষেরা, তাদের দ্বারাই নির্মাণ হয়েছিল এই প্রাচীর। কিন্তু ইতিহাসের বইয়ে সেই রাজবংশের নাম, সেই রাজার নামই লেখা থাকে, তাদের কথা উল্লেখ করা থাকে না। তারা কারা, সেই মানুষগুলোর নাম কোথায় গেল, তারা কোথায় হারিয়ে গেল, তাদের কথা এখানে বলা থাকে না। তো সেই চীনের প্রাচীরের কথাই এখানে বলা হয়েছে। এই প্রাচীরটি সাংহাই পাস থেকে লোকনুর নামক স্থান পর্যন্ত বিস্তৃত এবং বারে বারে একে পরিবর্ধন, সম্প্রসারণ, পুনর্নির্মাণ করা হয়েছে। এই প্রাচীরটি, চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, অর্থাৎ সেই সকল মিস্ত্রিরা যারা এটা বানিয়েছিল তাদের নাম, তাদের কোথায় গেল? তখন তো যেই শেষ হলো তখন তো সেই রাজরা, সেই বিশেষ রাজা যার আমলে এটা নির্মিত হয়েছে তারই জয় জয়কার ধরে চারিদিকে মুখরিত ছিল। কিন্তু যাদের পরিশ্রম, যাদের ঘাম ঝরানো, তাদের রক্ত ঝরানো পরিশ্রমের বিনিময়ে এই প্রাচীর তৈরি হলো, তাদের কথা ইতিহাসের বইয়ে স্থান পেল। এরপরের লাইনে আসছি, জয় তোরণের ঠাসা মোহনীয় রোম। রোম দেশের নাম তোমরা শুনেছ, বর্তমান ইটালি, ওখানে রোম নগরী আছে, রোমুলাস, এই নামটা থেকে রোম বা রোমা শব্দটির উৎপত্তি। এটি ইটালির রাজধানী বর্তমানে এবং প্রধান শহর। তো একটা সময় এই রোম নামে এই প্রদেশটি কাছাকাছি বেশ খানিকটা অঞ্চল জুড়ে ছিল এবং সেটা সভ্যতার একটা সমুন্নত শহর এবং অত্যন্ত সভ্যতার দিক থেকে এগিয়ে ছিল রোম, গ্রিস, এই সমস্ত দেশগুলো। তো তাদের যে সভ্যতার যে এগিয়ে থাকা এবং এদের যে উন্নতি, এই সকল কিছুর পেছনে যে সকল রাজাদের নাম আছে, কিন্তু সেই রোমান মানুষগুলো, যে সাধারণ মানুষ, যে রোমান মব, রোমান জনতা, তাদের কথা তো লেখা নেই। সেই দেশের শ্রমিকদের কথা তো কারোর নাম তো উল্লেখ করা নেই। জয় তোরণের ঠাসা মোহনীয় রোম। জয় তোরণ কি? জয় তোরণ হচ্ছে যখন সেই রোমের রাজারা বিভিন্ন প্রদেশ জয় করছেন, কোথাও তাদের পরাক্রম দেখাচ্ছে, অর্থাৎ অবশ্যই সৈনিকদের সাহায্যে, রাজা একা গিয়ে কোনো দেশ প্রদেশ জয় করেননি। তো সেই বিজয় গাথা, সেইগুলো তৈরি করার জন্য জয় তোরণ, তোরণ বলতে গেট, হ্যাঁ, বড় গেট, বিশেষ কিছু উৎসব বা কিছু উপলক্ষে যেগুলো বানানো হয়ে থাকে। তো সেই জয় তোরণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো? সিজার। সিজার হচ্ছেন জুলিয়াস সিজার, রোমের একজন বিখ্যাত সম্রাট, তিনি 10 বছর রাজত্ব করেছিলেন এবং অত্যন্ত পরাক্রমতার সঙ্গে তিনি রাজত্ব করেছিলেন, অনেক যুদ্ধ জয় করেছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সিজারের প্রতিটি জয়ের পেছনে সকল সৈনিকের প্রচেষ্টাই ছিল, না হলে সিজারের একার পক্ষে যুদ্ধ জয় করা অসম্ভব। কারোর একার পক্ষে কোনো যুদ্ধ জয় করা হয় না, কিন্তু ইতিহাসের লেখে সেই একজনেরই নাম সিজার। কিন্তু তার অধীনস্থ সৈনিক বা তাদের পরাক্রমতার কথা, তাদের বীরত্বের কথা, সেগুলো ইতিহাসের পাতায় যেন ঢাকা পড়ে গেছে, সেগুলো আর আমরা দেখি না। সেই কথাই কবি এখানে জানাতে চেয়েছেন। তো সেই সিজার যখন তার বহু দেশে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, সেই কথাই বলেছেন যে জয় তোরণের ঠাসা মোহনীয় রোম, অর্থাৎ তার বিজয় এবং একটা জয় তোরণ তৈরি করা। এই মোহনীয় রোম তারা বানিয়েছিল কে? তরুণগুলোকে বানিয়েছিল, তার যুদ্ধ জয়ের পেছনে কারা ছিল, সেই কথাই পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন করেছেন।
এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়ামের নাম তোমরা শুনেছ, কনস্ট্যান্টিনোপলের পূর্বতন নাম হচ্ছে বাইজেন্টিয়াম। এটি প্রাচীন রোমের একটি শহর। হ্যাঁ, এইখানে প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী রাজা বাইজাস হলেন বাইজেন্টিয়ামের প্রতিষ্ঠাতা। 657 খ্রিস্টপূর্বাব্দে এই বাইজেন্টিয়াম মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে বলে অনুমান করা হয়। আচ্ছা, রোমান সম্রাট বাইজেন্টিয়ামের নতুন নাম করেন কনস্টান্টিনোপল। এটা হচ্ছে 338 খ্রিস্টাব্দে। তোমরা কনস্টান্টিনোপলের নামও শুনেছ, ওইখানকার অঞ্চলটা, যেটা হচ্ছে পরবর্তীকালের নাম। পরবর্তীকালে 1923 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পশ্চিম অংশ নিয়ে আধুনিক তুর্ক প্রদেশটি তৈরি হয়েছে। তো সেইখানে পড়ছে। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? অর্থাৎ ইতিহাসের পাতায় বাইজেন্টিয়াম নগরটি একটি বিশেষ শহর হিসাবে স্থান পেয়ে নিয়েছে। কিন্তু এই স্থান না পেয়ে নেওয়ার স্থান পাওয়ার কারণ হচ্ছে সেখানকার মানুষদের সভ্যতার একটা বিশেষ ধাপ অবধি পৌঁছানোর জন্য তার নাম স্থান পেয়েছে। অথচ সেইখানে যে সমস্ত মানুষের কারণে বাইজেন্টিয়ামের এত নাম, এত কিছু, কনস্টান্টিনোপলের এত সব গরিমা ইত্যাদি ইত্যাদি, সেই সকল কিছুর পেছনে যে সকল মানুষের কায়িক শ্রম, কষ্ট, ঘাম, রক্ত, সেই সকল মানুষদের কথা কিন্তু ইতিহাসের পাতায় নেই। এবং তারা প্রাসাদে থাকতো কিনা এটা যখন পড়তে জানে এমন এক মজুর, এই কথক কবি যখন প্রশ্ন করছে, তখন নিশ্চয়ই এই কথাটার মধ্যে একটা আমরা ব্যঙ্গের আভাস দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এরা কি প্রাসাদে থাকতো? যারা সভ্যতার পিলসুজটাকে বহন করে। পিলসুজ মানে কি বলতো? ওই প্রদীপের নিচের যে বড় ডান্ডিটা, সেটাকে বলা হয় পিলসুজ। যারা বহন করে আর সভ্যতার আলোয় আলোকিত হয় উপরের অংশটা। এরা তো প্রাসাদে থাকতো না। এদের জন্য নির্দিষ্ট কুঠুরি বা খুব সাধারণ ঘরবাড়ি থেকেই তারা এসে এই বাইজেন্টিয়াম নগরকে তৈরি করেছিল। যারা বাইজেন্টিয়ামের খুব সাধারণ মানুষ। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। কৃতদাস কি? যাদের কিনে রেখে দাস বানিয়ে রাখা হয় সকল কাজকর্ম করানোর জন্য। তো আটলান্টিস, এটার কথা আমরা পাচ্ছি প্লেটোর একটা বই আছে টাইমাউস, এবং আরেকটি বই আছে ক্রিটিয়াস। এখানে আমরা আটলান্টিসের কথা পাচ্ছি। এটি পৌরাণিক উপকথা অনুযায়ী এটি একটা নগর। উপকথা কি উপকথা? তোমরা ঈশপ ফেবলসের নাম, পঞ্চতন্ত্রের গল্পের নাম শুনেছ তো? তো সেই পঞ্চতন্ত্র উপকথাগুলোতে আমরা পশু পাখিমূলক যে ধরনের গল্পকথা বা পাখি চরিত্র হয় সাধারণত, তো সাধারণত পশু পাখি চরিত্রমূলক যে গল্পকথা, সেগুলো হচ্ছে উপকথা। তো সেই প্রাচীন কাল থেকে যেগুলো বয়ে এসেছে, মিথের মতন না হলেও যেগুলো লোকের মুখে মুখে প্রচলিত, মা ঠাকুমারা যে গল্পগুলো বাচ্চাদের বলে থাকে। তো সেইখানে আমরা আটলান্টিস একটা নগরের কথা পাই, এবং এটা ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে অবস্থিত একটি দ্বীপ। হারকিউলিসের নাম তোমরা শুনেছ। হ্যাঁ, কোনো এক সময়ে প্রলয়ে এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তো সেইটা যখন সমুদ্র তাকে খেলো, তখন কিনা সে কৃতদাসের জন্য সেই রাতে চিৎকার উঠেছিল। অর্থাৎ যে কৃতদাসেরা এই আটলান্টিস নগরী তৈরি করেছিল, তারা যদি সেই আটলান্টিস নগরীকে সেই অবস্থা থেকে যদি বাঁচাতে পারতো, কারণ তারা নিজেদের বাঁচার ক্ষমতা ছিল না আটলান্টিস নগরের সেই সকল মহান মহান নেতাদের, মহান মহান নায়কদের, কিন্তু কৃতদাসেরা যদি সাহায্য করতো, তবে যদি তাকে বাঁচানো যেত সমুদ্রের আগ্রাসন থেকে। তাহলে কৃতদাসের ওপর এতটাই নির্ভরশীল, অথচ ইতিহাসের পাতায় তাদের কোনো স্থান আমরা পাচ্ছি না। পরের পাতায় কবিতার বাকি অংশটি আছে, সেটা আমরা পড়ছি। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। তোমরা খুবই সবাই জানো, সেই ঝিলম নদীর তীরে এসেছিল, রাজা পুরুষ সঙ্গে যুদ্ধ হয়েছিল ইত্যাদিতে। আলেকজান্ডারের নাম শুনেছ, ম্যাসিডোনিয়ার অধিপতি ছিলেন। তো সেই আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, বলতে পুরো ভারত তো জয় করেননি, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে খানিকটা এসেছিলেন। তারপরে উনি ওইখানে অবধি যুদ্ধ ওখানে স্থগিত রাখেন। তার আগে তিনি বেশ কিছু অঞ্চল দখল করে এসেছিলেন। হ্যাঁ, আলেকজান্ডার তিনি পারস্য
আনাতোলিয়া, সিরিয়া, ফোনিশিয়া, জুডিয়া, গাজার, মিশর, মেসোপটেমিয়া প্রভৃতি জয় করেন। বলে দিগ্বিজয়ী বীর ছিলেন, 33 বছর বেঁচে ছিলেন এবং অনেকটা অঞ্চলে তিনি জয় করে একজন পরাক্রমশালী রাজা হিসাবে ইতিহাসের পাতায় স্থান করেছিলেন। কিন্তু তিনি পরাক্রমশালী রাজা হিসেবে ইতিহাসের পাতায় স্থান করেছিলেন, কিন্তু তার সেনাবাহিনীর অন্যান্য সেনাপতি বা অন্যান্য সৈনিক তাদের কথা ইতিহাসের পাতায় সেভাবে নেই। সেনাপতিদের নাম, যে তার 4 জন সেনাপতিকে তিনি ভাগ করে দিয়ে গিয়েছিলেন তার শেষে সাম্রাজ্যের অংশটা, তাদের নামগুলোও তবু পাওয়া যায়। কিন্তু সকল যে সৈনিক যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জীবন, সকল কিছুর বিনিময়ে আলেকজান্ডারের এই পরাক্রমতা বা তার এই দিগ্বিজয়ের কাহিনী, সব কিছু তাদের কথা ইতিহাসের পাতায় কোথায় লেখা থাকে, তাদের কথা তো আমরা বইয়ে পড়ি না। সেই কথাই এখানে বলেছেন। কিন্তু একলা জয় করেননি, গলদের নিপাত করেছিল সিজার। গল কারা? রোমান সাম্রাজ্যে পো নদীর তীরে বসবাস করি এক দুর্ধর্ষ উপজাতি হলো গল, এবং এদের মধ্যে খুব অন্তর্দ্বন্দ্ব ছিল। অন্তর্দ্বন্দ্ব মানে নিজেদের মধ্যে এদের সংহতিটা কম ছিল, এবং সিজার এই সুযোগেই এদেরকে পরাস্ত করেছিল। রোমান বাহিনী, এরা খুব দুর্ধর্ষ ছিল কিন্তু পরাস্ত করতে পেরেছিলেন সিজার। রোমান বাহিনী ব্যাটেল অফ ম্যাগাটোব্রিগাতে পরাজিত হলেও শেষ পর্যন্ত রোমানরা গলদের পরাস্ত করে। হ্যাঁ, তো এবার এখানে ইতিহাসের পাতায় যথারীতি সিজারের নাম এবং জুলিয়াস সিজারের নাম, যার নামে জুলাই মাসটা আমাদের ইংরাজি ক্যালেন্ডারে, যে জুলাই মাসটা জুলিয়াস সিজারের নাম থেকেই এসেছে। তো যাই হোক, তো সেই সিজারের নাম ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে, কিন্তু গলদের পরাস্তকারী সেই রোমান সৈনিকদের কথা ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না। এখানেই কবি বলছেন গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাধুনী তো ছিল, রাধুনীকে যে সিজার যুদ্ধ জয় করে, মানে এতটাই তিনি বলছেন যে সৈনিকদের কথা নেই, কিন্তু যিনি কিনা রেঁধে খাইয়েছিলেন সিজার এবং তার সৈনিক বাহিনী, সেনাবাহিনীর সকল লোকেদের, ওই রাধুনীর নাম তো কোনো কোথাও নেই। তাদের কথা তো ইতিহাসের পাতায় লেখা নেই। যে রাধুনীর রান্না খেয়ে সিজার যুদ্ধে গিয়েছিলেন, বা সিজার যুদ্ধ থেকে ফেরার পর যিনি সুখ খাইয়ে সিজারকে সেবার দান করেছিলেন, সেই রাধুনীর কথা তো নেই। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা কি? স্পেনের একটা বড় নৌবহর ছিল, সেই নৌবহরটার নাম ছিল আর্মাডা। এটাকে বলা হতো সৌভাগ্যের প্রতীক। এখানে 22টা যুদ্ধ জাহাজ ছিল এবং 100টি সশস্ত্র বাণিজ্যিক জাহাজ ছিল, এবং এই স্পেনের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধে আর্মাডা নৌবহর কাজে লাগানো হয়েছিল। তো ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে রাজা দ্বিতীয় ফিলিপ 1588 খ্রিস্টাব্দে এটি গড়ে তোলে। সেকালে নেদারল্যান্ডসের উপকূলে গ্রেভলাইন যুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়, বা এর বেশিরভাগ রণতরীগুলো বা এগুলো নষ্ট হয়ে যায়। এতে ফিলিপ খুব কেঁদেছিল। কিন্তু ভেবে দেখো, এই আর্মাডার নৌবহরে আরও যে সকল সৈনিকরা ছিল, তাদের পরিবারের লোক, বা যারা যুদ্ধে হেরে গেছিল, বা যাদের মৃত্যু হয়েছিল, বা যারা আহত হয়েছিল, ওই তাদের কথা তো লেখা নেই। তারা কি কাঁদেনি? তাদের কি কষ্ট হয়নি? ফিলিপ কেঁদেছিলেন, ওই তাদের কথা তো বলা হয়নি। যাদের প্রিয়জনরা ওখানে হারিয়ে গেল বা আহত হলো, তাদের কথা তো বলা নেই। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? এই দ্বিতীয় ফ্রেডারিককে প্রাশিয়ার রাজা ছিলেন দ্বিতীয় ফ্রেডারিক, এবং ফ্রেডারিক ইংল্যান্ডের সঙ্গে সখ্য করার পর, মানে ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব করে প্রাশিয়া এবং ইংল্যান্ড তারা আক্রমণ করেছিল অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন ও ফ্রান্সের শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধ চলেছিল 1756 থেকে 1763 সাল, অর্থাৎ 7 বছর ধরে এই যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন। তো সেখানেই বলছেন, পড়তে জানে এমন এক মজুরের মুখে কবি প্রশ্নটা রেখেছেন যে কে জিতেছিল? একলা সে? অর্থাৎ দ্বিতীয় ফ্রেডারিক কি একলাই জিতেছিল, নাকি তার সেনাবাহিনীর আর কারো কোনো অবদান ছিল না? তিনি দেখলেন আর জয় করলেন, ঠিক এই রকম ঘটনাটা কি ঘটেছিল? সেটা তো নিশ্চয়ই নয়। তাই সেটাই তিনি প্রশ্ন করেছেন। এইবারে তিনি শেষ কটা লাইনে কি বলেছেন? পাতায় পাতায় জয়। ইতিহাসের বইয়ের পাতায় পাতায় জয় কথা লেখা রয়েছে। জয় উৎসবের ভোজ বানাতো কারা? জয়ের পরেই যে বিশাল উৎসব আনন্দ সকলে করত, তার খাবার বানাতো কারা?
দশ বছরে একজন মহামানব। এই মহামানব তৈরি হওয়ার পেছনে কারা ছিল, কারা তৈরি করেছিলেন তাকে মহামানব? খরচ মেটাতো কে? এই যুদ্ধ, এই স্থাপত্য, এই বিজয় তোরণ ইত্যাদি ইত্যাদি, সে নৌবহর বানানো, এর খরচ কারা দিত? ট্যাক্স সাধারণ মানুষ দিত। কত সব খবর, কত সব প্রশ্ন। কবিতা এখানেই শেষ। আমরা এই যে কবিতাটা পড়লাম, এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে খুব সাধারণভাবে কবি কতগুলো প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নগুলো সত্যি আমাদের ভাবায় যে ইতিহাসের যে সকল মহানায়ক, মহান রাজা, সেই মহান মহান বীরদের কথার মতন করে কয়েকটা লোকের মাত্র নাম আছে, কিন্তু তাদের যে মহান বানিয়ে তোলার পেছনে যে সকল সাধারণ মানুষ, যে সকল শ্রমিক মজুর মানুষজন রয়েছেন, তাদের কথা আমরা ইতিহাসের বইয়ে দেখতে পাই না। হ্যাঁ, তো সেই ধরনের প্রশ্নই কবি এখানে রেখেছেন। তো এবার আমরা যে রাজশক্তির মাহাত্ম্য কীর্তনের বিরুদ্ধে যে কবির যে ব্যঙ্গ বিদ্রুপমূলক যে কথা, সেখানে ব্যঙ্গ না করে খুব সাধারণভাবে তিনি প্রশ্ন করে আমাদের মনের মধ্যে সেটা জাগিয়ে তুলেছেন যে যে এই সকল কীর্তির পেছনে যে সাধারণ মানুষ, তাদের কথা আমরা কোথায় পাই। আচ্ছা, তোমরা এই কবিতাটা খুব ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, প্রতিটা অংশটাই পড়বে, কারণ এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, এবং যখন কোনো একটা লাইন ধরে তোমাদের প্রশ্ন করা হলে তখন সেটা যেন ঠিক মতন বলতে পারে। যেমন ধরো যদি বলা হয় 7 দরজাওয়ালা থিপস কোথা থেকে নেওয়া হয়েছে, কি ব্যাপার, কোথা থেকে এসেছে, তখন তোমরা সেটা যেন বলতে পারো। বা ধরো নিদেন একটা রাঁধুনি তো ছিল, কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে, বা সেটাও তখন না খুঁটিয়ে পড়লে জানতে পারবে না। দ্বিতীয় স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন কেঁদেছিল, কি কারণে কেঁদেছিল, কি যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, এখানে কি আর কেউ কাঁদেনি, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন অনেক সময় আসতে পারে। 7 বছরের যুদ্ধ বলতে কি বোঝো, সেটা কোন যুদ্ধের কথা বলা হয়েছে, মহামানবদের আবির্ভাব কিভাবে ঘটে, এরকমও কোনো প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই দিতে পারবে। হ্যাঁ, আর এই বইয়ে বেশ কিছু বড় প্রশ্নও আছে, মানে করা যেতে পারে এই বই থেকে। সেগুলো হচ্ছে এই ছোটো ছোটো অংশগুলোকে ব্যাখ্যা করে করা যেতে পারে, বা কবিতাটির বিষয়বস্তু আলোচনা করা যেতে পারে। তো সেই রকমভাবে করবে। আমি কয়েকটা প্রশ্ন তোমাদের এরপরে দিয়ে দেবো, তোমরা সেগুলো উত্তর সকলে লিখে পাঠাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা।